উচ্চশিক্ষায় জ্ঞানের পরিধি বিকাশের জন্য বাংলাদেশের প্রথম সারির দিকের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এটি পূর্ব বাংলায় অবস্থিত সর্বপ্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তবে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সময়ের নানা বাধা বিপত্তির কিংবা পক্ষ বিপক্ষের কথা এখনো লোকমুখে শোনা যায়। যেমন বহুল প্রচলিত এবং অবশ্যই একটি মুখরোচক কথা শোনা যায় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে ছিলেন, যদিও আজ অবধি কেউ কোনো প্রমাণ দেখাতে পারেনি। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। হ্যাঁ, আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ইতিহাস এবং রবীন্দ্র বিতর্ক দুটো বিষয় নিয়েই আলোচনা করব। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। তৎকালীন নবাব বাহাদুর স্যার খাজা সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং এই উদ্দেশ্যে তার নিজের সম্পত্তি থেকে 600 একর জমি দান করেছিলেন। নবাব সলিমুল্লাহর মৃত্যুর পর সৈয়দ নওয়াব আলী চৌধুরী বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রাখেন এবং তার জমিদারি সম্পত্তির একটি অংশ বন্ধক রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 35,000 টাকা এবং এর ছাত্রদের বৃত্তির জন্য 16,000 টাকা দান করেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে স্বাধীন জাতিসত্তার বিকাশের লক্ষ্যে 20 শতকের দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। ব্রিটিশ ভারতে তৎকালীন শাসকদের অন্যায্য সিদ্ধান্তে পূর্ববঙ্গের মানুষের প্রতিবাদের ফসল হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স আজ 100 বছর, আর রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আজ তার বয়স হতো ঠিক 160 বছর। ঢাবির চেয়ে 60 বছরের বড় এই রবি ঠাকুর নাকি কোনোদিনও চাননি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হোক। এখনও ঢাবির আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় যে রবীন্দ্রনাথ নাকি বলেছিলেন পূর্ব বাংলার চাষাভূষারা আবার পড়াশোনা কি করবে, তারা হাল চাষ করুক। যদিও এ নিয়ে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না, তবে এ নিয়ে প্রমাণ পাওয়া যায় যে রবি ঠাকুর নওগাঁ আর কুষ্টিয়াতে পূর্ববঙ্গের মুসলমানদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছেন। স্কুল প্রতিষ্ঠা করেছেন, নিজের ছেলেকে অন্য কিছু না পড়িয়ে আমেরিকাতে কৃষি পড়িয়ে কুষ্টিয়ার লোকজনের উন্নতি করাতে চেয়েছেন। সমবায় কৃষি আর পূর্ববঙ্গের শিক্ষার উদ্যোগ নিয়েছেন। যে মানুষটা নিজের বউয়ের গহনা বিক্রি করে পূর্ব বাংলায় স্কুল প্রতিষ্ঠা করেন, তিনি আর যাই করুন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করবেন না। কেউ কোনো প্রমাণ না দিয়েই বলে বেড়াচ্ছেন যে 1912 সালের 28 মার্চ কলকাতায় ঘরের মাঠে এক বিরাট জনসভা হয়। সেই জনসভায় সভাপতি হিসেবে রবি ঠাকুর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। এটা সত্য যে কলকাতায় 28 মার্চ এরকম একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু তাতে রবীন্দ্রনাথ উপস্থিতই ছিলেন না। সেদিন তিনি কলকাতাতেই ছিলেন না। 1912 সালের 19 মার্চ সিটি অব প্যারিস জাহাজে করে রবীন্দ্রনাথের লন্ডন যাবার কথা ছিল। তার সফর সঙ্গী ডাক্তার দ্বিজেন্দ্রনাথ জাহাজে উঠে পড়েছিলেন। কবির মালপত্র তোলা হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ সেদিন সকালে রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে যান। পরে চেন্নাই থেকে তার মালপত্র আবার কলকাতায় ফিরিয়ে আনা হয়। কলকাতায় কয়েকদিন বিশ্রাম করে 24 তারিখ কুষ্টিয়ার ঝিনাইদহে চলে আসেন। 28 মার্চ থেকে 12 এপ্রিলের মধ্যে সেখানে বসে 18টি গান ও কবিতা রচনা করেন, যেগুলো পরে গীতিমাল্য 1914 গ্রন্থে সংকলিত হয়। গীতিমাল্য এর 4 নম্বর কবিতা হচ্ছে স্থির নয়নে তাকিয়ে আছি। এই কবিতায় পাণ্ডুলিপি সহ সকল সংস্করণেই রচনাকাল আর রচনা স্থান দেওয়া আছে। শিলাইদহে 15 চৈত্র 1318 সাল তারিখে এই কবিতা লেখা হয়। 28 মার্চ তিনি এই কবিতা কুষ্টিয়ায় বসে লিখলে কলকাতায় বক্তৃতা করবেন কিভাবে? তাছাড়া ডেইলি স্টেটসম্যান পত্রিকা তখন কলকাতার দৈনিক প্রথম আলো। 1912 সালের 29 মার্চ তারিখের স্টেটসম্যান এই সভার কথা ছাপা হয়েছিল। স্টেটসম্যানের সাংবাদিকেরা গড়ের মাঠের এই জনসভার নিউজ করবেন আর সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখতে ভুলে যাবেন, তা হতে পারে না। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না, তবে রবীন্দ্রনাথের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমের সম্পর্কের নানান প্রমাণ পাওয়া যায়। 1926 সালে রবীন্দ্রনাথ ঢাকা সফরে আসেন। আহসান মঞ্জিলে এসে উঠেন, মানে তখন উনি ঢাকার নবাবের মেহমান। সেবার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা গ্রহণ করেন। নবাব সলিমুল্লাহ সেই 1904 সাল থেকে সংগ্রাম করেছেন ঢাবির প্রতিষ্ঠার জন্য। সেই সংগ্রামের বিরোধিতা যদি রবি ঠাকুর করেন, তবে মাত্র 5 বছরের ব্যবধানে ঢাবি তাকে সংবর্ধনা দিত না। আর ঢাকার নবাব হাবিবুল্লাহ নিজের বাবার সংগ্রাম ভুলে গিয়ে রবিবাবুকে সম্মান করে বাড়িতে আমন্ত্রণ জানাতেন না। আজ 100 বছর পরে যে বিষয় আমরা ভুলতে পারি না,
মাত্র 5 বছরের ব্যবধানে নবাব হাবিবুল্লাহ আর সমগ্র ঢাবি সে কথা ভুলে যাবে, এটা মানা কষ্টকর। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন মোট 2 বার। 1898 সালে প্রথমবার আর দ্বিতীয়বার 1926 সালে। দ্বিতীয়বার ঢাকায় আসার পর রবীন্দ্রনাথের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর সম্পর্ক গড়ে ওঠে। 1926 সালে রবীন্দ্রনাথ ঢাকায় আসেন ঢাকার নবাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আমন্ত্রণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে আনতে মূল ভূমিকা পালন করেন জগন্নাথ হলের প্রভোস্ট ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। তবে রবীন্দ্রনাথ কার বাসায় উঠবেন এ নিয়ে ঢাকার জনগণ ও রমেশচন্দ্র মজুমদারের মধ্যে ঝামেলা শুরু হয়। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে ঘটনা রবীন্দ্রনাথের কানেও গড়ায়। রবীন্দ্রনাথ খানিকটা বিব্রত হয়ে রমেশচন্দ্র মজুমদারকে চিঠি লেখেন, কল্যাণী এসো, ঢাকার জনসাধারণের পক্ষ থেকে আজ আমাকে নিমন্ত্রণ করার জন্য দূত এসেছিলেন। তাদের বিশেষ অনুরোধে নির্দিষ্ট সময়ের পূর্বেই যাত্রা করতে প্রস্তুত হয়েছি। 6 তারিখে রাত্রে রওনা হয়ে গোয়ালন্দ থেকে তাদেরই জলযানে ভেসে পড়ব। 10 তারিখ পর্যন্ত তাদের আতিথ্য ভোগ করে ওই কর্তব্য অন্তে তোমার আশ্রয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের নিমন্ত্রণ পালন করব। নইলে আমাকে দীর্ঘকাল ঢাকায় থাকতে হয়, আমার সময় নেই। বিশ্ববিদ্যালয়ের বহিস্থিত ঢাকার লোকের নিমন্ত্রণ কোনো মতেই উপেক্ষা করা উচিত বোধ করি নে। তাই 2 নিমন্ত্রণ ক্ষেত্রে আমার সময়কে বিভক্ত করে দিলাম। যে কয়দিন তোমাদের দেব স্থির করেছিলাম সে কয়দিন সম্পূর্ণই রইল। ইতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, 16 মাঘ 1332। শেষ পর্যন্ত রমেশচন্দ্র মজুমদারের মৃদু আপত্তি সত্ত্বেও রবীন্দ্রনাথের ইচ্ছানুযায়ী মুসলমান নবাব বাড়ি আহসান মঞ্জিলেই আতিথেয়তার ব্যবস্থা হয়। আহসান মঞ্জিল নর্থ ব্রুক হল, সদরঘাটে নবাব হাবিবুল্লাহ ও ঢাকার জনগণের বিভিন্ন সংবর্ধনা শেষে রবীন্দ্রনাথ 10 ফেব্রুয়ারি রমেশচন্দ্রের বাড়িতে এসে বিশ্ববিদ্যালয়ের আতিথ্য গ্রহণ করেন। এ সময় রবীন্দ্রনাথ কার্জন হলে 2টো বক্তৃতা দেন। 10 তারিখ সন্ধ্যায় উপস্থাপন করেন প্রথম বক্তৃতা, দ্য রুল অব দ্য জায়ান্ট, আর 13 তারিখে আধুনিক সভ্যতা নিয়ে দ্বিতীয় বক্তৃতা করেন। কার্জন হলের এই সংবর্ধনা দেবার আগেই 10 তারিখ বিকালে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্ররা রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানান। সংবর্ধনার উত্তরে রবি বলেন, এই সভাগৃহে প্রবেশ করার পর থেকে এ পর্যন্ত আমার উপর পুষ্পবৃষ্টি হচ্ছে। প্রাচীন শাস্ত্রে পড়েছে, কৃতি ব্যক্তির উপর পুষ্পবৃষ্টি হয়। এ পুষ্পবৃষ্টি যদি তারই প্রমাণ করে তবে আমি আজ আনন্দিত। 13 তারিখ সন্ধ্যায় জগন্নাথ হলের শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানান। সুপ্রিয় দর্শক, এই ছিল মোটামুটি রবীন্দ্রনাথের বিরোধিতা নিয়ে গল্পের ইতিহাস। তবে এটা সত্যি যে ইতিহাস কখনোই অকাট্য হয় না। আলোচনা, তর্ক, বিতর্ক ইতিহাসকে পূর্ণ করে, আর ইতিহাসের শিক্ষাই মানুষের জীবন দর্শনকে সমৃদ্ধ করে। আজ এ পর্যন্তই থাক, ফিরে আসবো শীঘ্রই নতুন কোনো রোমাঞ্চকর ঘটনা নিয়ে। অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার।